আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আব্দুর রিজভী। আজকে এই ক্লাস আমরা শিখব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় তোমার ব্যবস্থাপনা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি খুবই ইম্পর্টেন্ট টপিক। মানে যদিও এখান থেকে এসে খুব কম প্রশ্ন এসে থাকে, বাট যা আসে খুবই সহজ হয় আর ইম্পর্টেন্ট হয়। আর অ্যাডমিশনে এখান থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন তুমি কমন পেতে পারো। হ্যাঁ, ডেফিনেটলি পেতে পারো, এখান থেকে কোয়েশ্চেন অবশ্যই আসে। তো এই অধ্যায় থেকে আমরা কী শিখবো মেইনলি? আমরা এই অধ্যায় থেকে মেইনলি ডিসকাশন করব তোমার কিছু বেসিক কিছু আইডিয়া নিয়ে। হ্যাঁ, তারপর হইলো তোমার কিছু ওগুলার কিছু টার্ম যেগুলো হইলো আমরা একটু ডিসকাশন করব। তারপর হইলো 3 নম্বরে আমরা এখানে কিছু ম্যাথ প্র্যাকটিস করব। হ্যাঁ, আর যাতে করে আমরা কি হয়, আমরা তোমার এইচএসসিতে তোমার এমসিকিউ এবং সিকিউ যে পার্টটা আছে এগুলো আমরা ভালো করতে পারি, এবং অ্যাডমিশনে আমাদের এমসিকিউগুলো অনেক ভালো মতো শেষ হয়। ওকে, সো একটু লেখাটা একটু খারাপ হয়েছে, বাট আই হোপ তোমরা বুঝতে পারতেছো, রাইট? সো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলতে আসলে কি বুঝি? হিসাব বিজ্ঞান তো একটা বড় একটা টার্ম, মানে এটা একটা বিজ্ঞান এবং এটা কলা, দুইটাই কিন্তু। মানে যেটা তোমার মানে এটা একটা বিবর্তনের হতে 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 আজকের আধুনিক হিসাব বিজ্ঞানটা আসছে। এটা অনেক বিবর্তনের মাধ্যমে হয়েছে, রাইট? হ্যাঁ, তো হিসাব বিজ্ঞানের বেশ প্রমাণ আছে। প্রথম এখানের মধ্যে তোমার বিবর্তনকে ভাগ করতে যে এখানে তোমার হিসাব বিজ্ঞানের মধ্যে কি আছে, তোমার এই যে আর্থিক হিসাব বিজ্ঞান আছে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আছে, ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞান, বেশ অনেক রকমের হিসাব বিজ্ঞান কিন্তু আছে। লুকা প্যাসিওলি যদি হিসাব বিজ্ঞানের জনক আমরা বলে থাকি। তো আমরা এটা জানি যে আমরা আসলে দেখি যে ক্রমবিবর্তনটা কেমন। হ্যাঁ, তারপর দেখো, হিসাব বিজ্ঞান সময় আমরা জানি মোটামুটি চ্যাপ্টার 1 যখন আমরা ফার্স্ট বারে পড়ছি, আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পাই যে লুকা প্যাসিওলি যে গ্রন্থ লেখছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা, যেই বইটা উনি লিখছিলেন ওইখান থেকে আজকের আমরা আধুনিক হিসাব বিজ্ঞান পাচ্ছি। ওটাকে একদম মেইন বই বলা হয়ে থাকে। তো মেইনলি দেখো একটা সময় কিন্তু কি তোমার এত হিসেব নিকাশ করার জন্য এত ধরনের বিজ্ঞানভিত্তিক বিষয়পাতি ইনভেনশন হয়নি। হ্যাঁ, একটা সময় পর আস্তে গিয়ে আজকের এই সময়ে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের কাছে টেকনোলজি আছে, যেখানে আমাদের হিসাব বিজ্ঞান একটা পূর্ণাঙ্গ বই আছে। হ্যাঁ, আমরা বেশ দিক নির্দেশনা পাচ্ছি ওটার মাধ্যমে। তো আমরা দেখি, যদিও এগুলো আমাদের একটা বেসিক আইডিয়া, বাট এখান থেকে কোয়েশ্চেনে তেমন কিছু আসবে না। এটা আসতে পারে যে তোমার 1494 সালে যেটা লিখছিলেন উনি বই লুকা প্যাসিওলি কি সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা। সো এই বইটা মূল ভিত্তি বলা হয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা বই যেখান থেকে আজকের হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তো হিসাব বিজ্ঞান তো অনেকগুলো শ্রেণীবিভাগ আছে। সো যেখানে আছে তোমার কি আছে, উৎপাদন আর্থিক হিসাব বিজ্ঞান আছে, তোমার এখানে আছে তোমার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আছে, এখানে তোমার ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞান আছে। বেশ ইম্পর্টেন্ট বিষয়পাতি। যদিও আধুনিক হিসাব বিজ্ঞানের জনক তোমার আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। বাট একটা বিষয় কি জানো, যে হিসাব বিজ্ঞান না, এটা তোমার ব্যবস্থাপনার সাথে অনেকটা সম্পৃক্ত। মানে ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান দুইটাই ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, যেমন আমরা যে আধুনিক ব্যবস্থাপনার জনককে আমরা জানি, আমরা ডেফিনেটলি ম্যানেজমেন্টে পড়ে আসছি, বা বৈজ্ঞানভিত্তিক যে ব্যবস্থাপনার জনককে FW টেইলর, মানে ওনার কিন্তু এই আজকের হিসাব বিজ্ঞানের মধ্যে অনেক যথেষ্ট অবদান আছে। ওনার যথেষ্ট অবদান আছে বলেই আমরা আজকে একটা পূর্ণাঙ্গ হিসাব বিজ্ঞানে পেতে পাচ্ছি, বা একটা পূর্ণাঙ্গ বিষয়পাতি আমরা কি করতে পারছি, আমরা পাচ্ছি, রাইট? সো এখানের মধ্যে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এটা বেসিক নলেজ। মানে যদিও এখান থেকে এগুলো আসলে বেসিক কিছু আইডিয়া, এগুলো তোমার কোয়েশ্চেনে আসার পসিবিলিটিস একদমই নেই, বাট এটা তোমার এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, এমসিকিউতে ম্যানেজমেন্টে বেশি ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। আর তোমার এসএসসিতে একটু এখান থেকে আসতে পারে কি, যে বলতে পারে যে তোমার ওই যে বইটার নামটা কি, FW টেইলরের প্রকাশিত বই, এটা বলতে পারে। এছাড়া এখানে আসলে তেমন কিছু নাই। এই অধ্যায় থেকে এমনিতে অনেক একটু কম কোয়েশ্চেন আসে। তারপর দেখো, আমরা একটু ডিফারেন্সিয়েশনটা পড়ি, যে আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তোমার যে আর্থিক হিসাব বিজ্ঞানের ও ব্যবস্থাপনার মধ্যে হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা কি। দেখো, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাব বিজ্ঞানের যে শাখা আলোচনা করে, বিষয়টা খেয়াল করো, যেখানে একটা ব্যক্তির আর্থিক লেনদেনের ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাব বিজ্ঞানের যে পার্টটা কাজ করতেছে ওটাকে আমরা কি বলি, আর্থিক হিসাব বিজ্ঞান আমরা বলে থাকি। আর
প্রতিষ্ঠানের কার্যাবলী আমরা যেটা ম্যানেজমেন্ট সম্পর্কে জানি, সো ওইটাকে আমরা কি বলতে পারি, যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলতে পারি। হ্যাঁ, আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আর্থিক হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যটা এটা ইম্পর্টেন্ট, যে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করে, এটা রাইট। বাট ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য এটা না। এর অর্থ হইলো যে মূল উদ্দেশ্য হলো তোমার অতীত তথ্যের পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতে একটা কী করা, পরিকল্পনা দেওয়া, মানে অতীতে যা হয়েছে ওটা একটু ভালো মতো অবজারভেশন করার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে একটা কি ভালো একটা ডিরেকশন দেওয়া, রাইট। এটা হলো মেইনলি তোমার ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। হ্যাঁ, তারপর এখানে তোমার বিষয়বস্তু আছে বেশ কিছু। হ্যাঁ, এটা দেখতে পারো তোমরা, এটা ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট, মিলিয়ে এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট। মূল উদ্দেশ্যটা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যদি আসে। সো এবার আমরা মেইন টপিকে যাই, যে এই অধ্যায় থেকে তো এইসব বিষয়বতে আসবে না, মানে আসলেও খুব কম। এই অধ্যায়ে আসলে আমরা ম্যাথমেটিক্যাল যেহেতু কোর্স, তো আমরা ম্যাথমেটিক্যাল কী শিখতে পারি দেখো। এই অধ্যায়ের মধ্যে কিছু সূত্র আছে, এগুলো তোমাদের শেখা লাগবে। সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই সূত্রগুলো ছাড়া, বোঝা ছাড়া, মুখস্থ করো না, বুঝে মুখস্থ করো, আগে বুঝো, না বুঝে আমরা হজবরল হয়ে মুখস্থ করার কোনো মিনিং নাই। সো এগুলো ছাড়া আসলে তুমি ম্যাথ করতে পারবে না, রাইট। সো আমরা একটু দেখি সূত্রগুলো, একটু দেখি। দেখো এখানে একটা সূত্র হলো পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করার সূত্র। কেমনে প্রান্তিক বা পরিবর্তনশীল ব্যয় সূত্র কি, আমরা যখন মুখ্য ব্যয়ের সাথে পরিবর্তনশীল পরিব্যয়গুলো যোগ করতেছি, আমরা পরিবর্তনশীল ব্যয়টা আমরা পাচ্ছি। ঠিক তেমনি অনুদান প্রান্ত বলে কি বলে, যেটাকে ইংলিশে বলে কি কন্ট্রিবিউশন মার্জিন, কি বলে কন্ট্রিবিউশন মার্জিন। কেমন বিক্রয় থেকে যখন আমরা পরিবর্তনশীল ব্যয়গুলা আমরা বিয়োগ করি, তখন আমরা কি পাচ্ছি, অনুদান প্রান্ত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, রাইট। ওকে, আবার এই যে অনুদান প্রান্ত, এটাকে বের করে আমরা সূত্র আছে একটা কি, স্থায়ী খরচ যখন মুনাফা যোগ করি তখনও কিন্তু আমরা অনুদান প্রান্ত পেয়ে যাচ্ছি। বেশ ইন্টারেস্টিং সূত্র, আগলে ম্যাথ করতে গেলে ভালোই লাগবে তোমাদের, কারণ এটা ইজি, এগুলো খুব ইজি চ্যাপ্টার। ওকে, অনুদান প্রান্ত আরও বেশ কিছু তোমার কি আছে, সিনোনিমাস সূত্র আছে, যেমন ধরো এটা আছে, এটা আছে, অনেকেই অনেকভাবেই করে। সো ইটস অল অ্যাবাউট টেকনিক, যে আসলে তুমি কোন ফর্মুলাটা ইউজ করো, তুমি কেমনে করতে পারো। বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টারটা। হ্যাঁ, এগুলো তোমার শিখতে পারো, শিখে রাখতে হবে অবশ্য। তারপর একক প্রতি অনুদান প্রান্ত কেমনে বের করি আমরা, দেখো একক প্রতি বিক্রয় মূল্যকে যখন আমরা একক প্রতি প্রান্তিক ব্যয়দের ভাগ করি, আমরা একক প্রতি অনুদান প্রান্তের ভাগ, তুমি করতে পারো স্থায়ী ব্যয়কে যখন তুমি সমচ্ছেদ একক দিয়ে ভাগ করবা তখনও তুমি পেতে পারো, আবার যখন মুনাফাকে যখন নিরাপত্তা প্রান্ত একক দিয়ে ভাগ করবা তখনও তুমি পেতে পারো। সো দেয়ার আর লটস অফ ওয়ে যাতে আমরা অনুদান প্রান্ত পেতে পারি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমাদের একটু সূত্রটা শিখতে হবে, শেখা ছাড়া তুমি এটা পারবে না, রাইট। তোমার আগে সূত্রটা শেখো, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো এটা দেখো বিক্রয় মানে কি, আসলে বিক্রয় বলতে আমরা কী বুঝি এখানের মধ্যে। বিক্রয় বলে খুব সিম্পল, যে তোমার পরিবর্তনশীল ব্যয়গুলা, স্থায়ী ব্যয়গুলো, মুনাফা, তিনটে যোগ করে আমরা বিক্রয়টা পাচ্ছি কিন্তু, রাইট। হ্যাঁ, তারপর হলো বা পরিবর্তনশীল ব্যয়, অনুদান প্রান্ত, তো স্থায়ী ব্যয় আর মুনাফা এটাকে আমরা অনুদান প্রান্তে পার্ট ধরতেছি। হ্যাঁ, ওকে। তারপর দেখো আরও কিছু ওয়ে আছে, মানে এটা আসলে কি জানো, যে একটা সূত্রকে ভাঙতে 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 অনেক কিছু করে ফেলছে, লাইক অনেক কি বিভিন্ন ডিরেকশন নিয়ে যাচ্ছে, বাট যেটার মূল কিন্তু একটাই, বিক্রয়কে বের করা, কাইন্ড অফ। হ্যাঁ, মুনাফা বলতে আমরা কেমন বের করতেছি, বিক্রয় প্রান্তিক ব্যয় থেকে আমরা স্থায়ী ব্যয় বের করতেছি। হ্যাঁ, একটা বিষয় তুমি মাথায় রাখো, তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে এগুলার টাকাটা তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিবে, জাস্ট তোমাকে সূত্র জানতে হবে, আবার সূত্রটা জেনে ওই পয়েন্টে টাকাটা বসাই দিতে হবে, বসে যোগ বিয়োগ করে আনসার বের করে ফেলতে হবে। দিস দ্য পয়েন্ট। ওকে, তারপর দেখো আমরা নিরাপত্তা প্রান্তে বেশ কিছু সূত্র এখানের মধ্যে আছে। মুনাফা শতকরা হার কেমনে বের করে, মুনাফা বাদ বিক্রয় মাল্টিপল 100। ওকে, তারপর নিরাপত্তা প্রান্ত দেখতে পারো, মুনাফা শতকরা হার বের, এটাও ইউজ করতে তুমি পারো। সো তারপরটা দেখো, এগুলো সেম একদম, মানে একদম সেম জিনিসপাতি তো, ওগুলো আর কি একটু দেখো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, তাতে করে হবে কি, যে তোমাদের জন্য এগুলো ইজি হয়ে যাবে। এতক্ষণ যা পড়লাম না, আমরা চেষ্টা করবো যে এইটা ক্লাসের এই পিডিএফটা আমরা তোমাদেরকে শেয়ার করে দিব, বা স্লাইডটা শেয়ার করে দিব, যাতে করে তোমরা এগুলো বাসায় দেখতে পারো। হ্যাঁ, কারণ এটা সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, আর এখানে যতগুলো সূত্র আছে সবগুলো আমরা এখানে নিয়ে আসছি। তো এটা যখন তোমরা নিবা, স্ক্রিনশট নিয়ে তোমরা নোট ডাউন করবা খাতায়, হ্যাঁ, নোট করে রাখবা, এটা তোমাকে অনেক হেল্প করবে, রাইট। সো তোমরা আমি একটু প্রথম থেকে দেয়, আবার তোমরা একটু এটা নোট ডাউন করে নিও, এটা একটু স্ক্রিনশট তুলো তোমরা, তারপরে এটা, তারপরে তোমার এইটা, আর ফাইনালি এটা, রাইট। এটা স্ক্রিনশট তোমরা তুলে রাখো। লাস্ট আর কয়েকটা আছে, এটা দেখতে পারো।
ওকে, সো আমরা তো মোটামুটি জানছি এগুলো সম্পর্কে, এক কথায় সূত্রটা আমরা দেখছি। আমরা মেইনলি একটা ম্যাথ দেখি আসলে ম্যাথটা কেমন আসে, কি ম্যাথ এখানে হয়, কেমন ম্যাথ হয়, একটা ম্যাথ নিয়ে ডিসকাশন আমরা করি। হ্যাঁ, আলটিমেটলি ম্যাথটা আমাদের সলভ করা লাগবে এখানে। এটা আমরা বোর্ড কোয়েশ্চেন দেখি। ওকে, আমি একটা বোর্ড দেখি, তোমার ঢাকা বোর্ড 2019। ওকে, আমরা একটা খেয়াল করি, দেখো কি বলে, একটা টেবিল উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোট স্থায়ী ব্যয় পরিমাণ কত, 70,000 টাকা, মোট বিক্রয়ের পরিমাণ 4,80,000 টাকা, কি বিক্রয়, এটা কি স্থায়ী ব্যয়। তারপরে একক প্রতি তোমার বিক্রয় মূল্য কত, 1,120 টাকা, পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 70%, মানে পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 70%। সাপোজ ধরো বিক্রয়, তোমার যদি বিক্রয় কত হয়, তোমার যদি বিক্রয় 100 টাকা হয়, কত, 100 টাকা হয় সাপোজ, পরিবর্তনশীল ব্যয় কত টাকা হবে তোমার, আমি সংক্ষেপে লিখলাম 75 টাকা। হ্যাঁ, এটা হলো কি, যদি তোমার বিক্রয় 100 টাকা হয়, পরিবর্তন 75 টাকা, এটা হলো মেইন কথা। হ্যাঁ, তারপর তোমাকে এগুলো বলার পরে বলে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, কি বলছে, কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ। এবার আমরা কেমনে বের করতে পারি দেখো, আমরা তো মোটামুটি কি পাইলাম, স্থায়ী ব্যয় পাইলাম, বিক্রয় পাইলাম, এক প্রতি বিক্রয় মূল্য পাইলাম, পরিবর্তনশীল ব্যয়টাই পাইলাম, হ্যাঁ বিক্রয়টাও পাইলাম। তো আমরা কন্ট্রিবিউশন মার্জিন কেমনে বের করতে পারি, আমরা কন্ট্রিবিউশনটি সূত্র কিন্তু শিখছি, তাই না, শিখলাম সূত্রটা আমরা দেখি একটু। তোমার দেখো কন্ট্রিবিউশন মানে সূত্র কি তোমার, একক প্রতি বিক্রয়, কি একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, কি একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। হ্যাঁ, মানে 1 ইউনিটের বিক্রয়, আমাকে তো 1 ইউনিটের বিক্রয় আমাকে বলেই দিছে কত, 120 টাকা, আমাকে কিন্তু কোয়েশ্চেনে বলে দিছে এটা। 75% আমি জাস্ট বোঝার জন্য বলছিলাম। সো কোয়েশ্চেনে বলে দিছে কত, বিক্রয় একক প্রতি 120 টাকা, রাইট, আমরা একক প্রতি বিক্রয় কত, 120 টাকা। আর আমরা কি জানি একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, আমরা জানি পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 75%। সো বিক্রয় যদি 120 টাকা হয়, এটা 75% কত আমাদের বের করতে হবে, রাইট। ওকে, তো এটা আসে কত, 90 টাকা, যখন বিয়োগ করবো তখন আমরা 30 টাকা পাচ্ছি, যেটা তোমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। হ্যাঁ, এখন ধরো আমরা কন্ট্রিবিউশন মার্জিন যে হারটা আছে, হ্যাঁ কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হলো মোট বিক্রয়ের সাথে আমি যখন কন্ট্রিবিউশন মার্জিন হারটা মাল্টিপল করতেছি আমরা টাকাটা পাবো, রাইট। এখন দেখো আমরা সব একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পেলাম, রাইট। এবার কন্ট্রিবিউশন মার্জিন হারটা আমরা কেমনে বের করতে পারি, আমরা করতে পারি এটাকে 100%কে যখন আমরা মানে কন্ট্রিবিউশন মার্জিনের এটা তোমার পার্সেন্টেজ আছে, এটা আমরা কেমনে বের করতে পারি, এটা করতে পারি 100%কে যখন আমরা কি পরিবর্তনশীল ব্যয়ের হারকে আমরা ভাগ করব, তখন আমরা পেয়ে যাব। পরিবর্তনশীল ব্যয় কত বলছে, 75% বলছে, আমি যখন 75% দিয়ে ভাগ করব তখন আমি অটোমেটিক্যালি 25% পেয়ে যাচ্ছি, সরি মাইনাস করব, রাইট। একটু ভুল হয়েছে, একটু অ্যাড করতে হবে এখানে। ওকে, এটা কি মাইনাস করতে হবে, হ্যাঁ মাইনাস, আমরা কি পাচ্ছি 25% পাচ্ছি, তাই দাগ দিয়েছিলাম। সো আমরা যখন 100%কে যখন আমি 25 তোমার 75 দিয়ে কী করতেছি, আমি যখন 75 দিয়ে মাইনাস করতেছি তখন আমরা কি পাচ্ছি, আমরা তোমার যেটা পার্সেন্টেজ আছে হারটা কন্ট্রিবিউশন মার্জিনের পার্সেন্টটা পেয়ে যাচ্ছি। এবার কন্ট্রিবিউশন মার্জিন কেমনে বের করে, বের করার ওয়ে হলো মোট বিক্রয়কে যখন আমি কন্ট্রিবিউশন মার্জিন যে হারটা পাইলাম যখন আমি এটা দিয়ে মাল্টিপল করবো, হ্যাঁ কত আমাকে মোট বিক্রয় বলে 4,80,000, তখন কিন্তু আমি কি এই টাকাটা পেয়ে যাচ্ছি। সো অ্যাকচুয়ালি এগুলো ইজি ম্যাথ। মেইন কথাটা হইল যে তোমার আগে ওই যে সূত্রটা জানতে হবে, তুমি সূত্রটা না জানো, একটু ভালো মতো আয়ত্ত করতে না পারো তাহলে একটু ডিফিকাল্ট হয়ে পড়ে আর কি। হ্যাঁ, ওকে, তো দিস ইজ দ্য ওয়ে আমরা যেভাবে ম্যাথটা করতে পারি। তারপরটা আমরা একটা দেখি যে আমরা সমচ্ছেদ বিন্দু কন্ট্রিবিউশন, সরি অনুদান প্রান্তমানিক সমচ্ছেদ কন্ট্রিবিউশন মার্জিন না, মেইনলি তোমার এই যে সমচ্ছেদ বিক্রয় মানে কি, মানে হইলো যেই ইউনিটে বিক্রয় করলে আমার লাভও হবে না আমার ক্ষতিও হবে না। ওকে ওকে, তো সমচ্ছেদ বিক্রয়টা আমরা কেমনে বের করতে পারি, খুব সিম্পল সূত্র, আমরা এটা ফাইন্যান্সেও কিন্তু পাবো, ফাইন্যান্সেও কিন্তু এগুলো সবই আছে। আমরা স্থায়ী ব্যয়কে যখন কন্ট্রিবিউশন মার্জিন হাত দিয়ে ভাগ করব তখন আমরা কিন্তু সমচ্ছেদ বিক্রয়টা পেয়ে যাচ্ছি। কি বললাম, স্থায়ী ব্যয়কে আমরা যখন কন্ট্রিবিউশন মার্জিন হাত দিয়ে ভাগ করব পেয়ে যাচ্ছি, স্থায়ী ব্যয় আমরা পারি, কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করছি, সো আমরা এটা পেয়ে গেছি, খুব সিম্পল, রাইট। টাকা করলে 100 মাল্টিপ্লাই করে দিবা। আর নিরাপত্তা প্রান্তে কেন বের করবো, আমরা মোট বিক্রয় থেকে সমচ্ছেদটা বিয়োগ করবো, মোট বিক্রয় দিয়ে ভাগ করবো, আমরা সবই আমাদের জানা আছে, আমরা জাস্ট ভাগ করে এটা বের করে ফেলবো, শেষ।
ইজি না? আসলে এগুলো ইজি, বাট এখানেই উদ্ধার করতে গেলে যেটা প্রবলেম ফেস করে স্টুডেন্টরা, এটা হলো যে তোমরা বেশিরভাগই কী করো না, প্র্যাকটিস করো না, আর তোমরা বেশিরভাগই ওই সূত্রটাই আয়ত্ত করতে পারো না। কারণ তুমি যদি সূত্র আয়ত্ত করতে না পারো, আলটিমেট এক্সাম হলে গিয়ে তুমি কিন্তু আটকা পড়ে যাবে না, কারণ তুমি লিখতে পারবে না বা তুমি বুঝবে না। তোমাকে সব ইনফো এই ম্যাথগুলোতে তোমাকে সবগুলো ইনফো দিয়ে দিবে, তোমার কাজ হবে ইনফোগুলো জানার পরে, থাকার পরে কোন ইনফোটা কখন ইউজ করতে হবে, কোন ইনফো কখন ইউজ করতে হবে না ওটা জানা, মিনস ফর্মুলাটা বোঝা, রাইট? এটা হলো ইম্পর্টেন্ট। আমরা তারপরটা দেখি। তোমার প্রত্যাশিত বিক্রয়, মানে আমরা এটা একটা কোয়েশ্চেনটা ছিল এমন যে তোমার কোয়েশ্চেনটা হলো এমন যে তোমার এই যে 5,000 একক বিক্রয় করে 1 লক্ষ টাকা লাভ করতে চাইলে একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা নির্ধারণ করতে হবে। মানে আমি যদি 5,000 কী করি, 5,000 ইউনিট কী করি, আমি যদি 5,000 টাকা সেল করে আমি যদি 1 লাখ কী করতে চাই, লাভ করতে চাই, নট সেল, 1 লাখ প্রফিট করতে চাই, হ্যাঁ, মানে 1 লক্ষ টাকা যদি আমি কী করতে চাই, তোমার প্রফিট করতে চাই, তাইলে আমার কত টাকা, মানে আমার কত, মানে বিক্রয় একক প্রতি আমার কত টাকা বিক্রয় মূল্য আমার কি ফিক্স করা উচিত, মানে নির্ধারণ করা উচিত। দেখো বিষয়টা কেমনে করে আমরা দেখো এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, মানে আমাকে প্রত্যাশিত বিক্রয়টা আমার প্রয়োজন প্রথমত। সো আমরা এটা পাইলে তো আমরা করতে পারবো। প্রথম কাজ হলো তোমার প্রত্যাশিত বিক্রয়টা বের করা। কি প্রত্যাশিত বিক্রয়টা আমার বের করা, কেমন বের করবো, আমরা স্থায়ী ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফাকে দিশাটা যোগ করবো, তারপর একক প্রতি কন্ট্রিবিউশন মাঝে ভাগ করবো, তাহলে আমরা একটা টাকা পেয়ে যাচ্ছি। তারপর আমরা আমাদের কী করতে বলছে, আমাদেরকে একক প্রতি বিক্রয় মূল্য। এবার আমি যখন যেটা আমাদের বিক্রয়ের টাকা আছে, ওই বিক্রয়ের টাকাকে আমি যখন একক প্রতি দিয়ে ভাগ করব, তাহলে আমি ফার্স্ট টাকাটা পেয়ে যাচ্ছি। মানে আসলে কথাটা হইলো যে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হলো আমার প্রত্যাশিত যেটা বিক্রয় আছে, আমার যেটা প্রত্যাশিত বিক্রয় আছে ওটাকে কি বের করা, রাইট? ওটাকে আমি যখন মানে প্রত্যাশিত মোট বিক্রয়টাকে যখন আমি বিক্রয় যেটা একক আছে ওটাতে যখন আমি ভাগ করবো, বলে দিচ্ছে 5,000 একক, রাইট? যখন ভাগ করবো আমরা পেয়ে যাচ্ছি। ওটা আমরা কেন করতে পারি, ওটা আমরা লাইক যে শুধুমাত্র ওই যেটা আমরা আগে থেকে করছিলাম যে স্থায়ী ব্যয় কন্ট্রিবিউশন মার্জিনের সঙ্গে শুধু প্রত্যাশিত মুনাফাটা যোগ করে দিব, যোগ করে এটা পেয়ে যাচ্ছি। এটাকে আমরা জাস্ট বিক্রয় একক দিয়ে ভাগ করে দিচ্ছি, যেটা আমাদেরকে বলে দিচ্ছে, পেয়ে যাচ্ছি, সিম্পল। সো অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো এমনিই করে, মানে এটা খুব ইজি ম্যাথ, মানে খুব ইজি টাইপসের ম্যাথ। একটু জাস্ট ফর্মুলা জানতে হবে, ফর্মুলা জানলে তুমি পারবা। ফর্মুলা না জানো, তোমার সব এখানে সব ইনফো তোমাকে দিয়ে দিছে অলরেডি, তোমার ফর্মুলা জানতে হবে এবং ওই ফর্মুলাতে ইনফোগুলো ইউজ করতে হবে, রাইট? এবার আমরা লাইক ম্যাথটা দেখছি, আমরা কাজ করি কি, এবার একটু এমসিকিউর জন্য ট্রাই করি যে অ্যাকচুয়ালি এখান থেকে কেমন এমসিকিউ আসতে পারে। এক নজরে একটু সামারি পড়ি, হ্যাঁ, দেখো তোমরা একটু দেখো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের এখানে তোমাকে যেটা বললাম যে ব্যবস্থাপনা যেখানে দেখো যে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাসঙ্গিক তথ্যাবলী সরবরাহ করে। মানে যে হিসাব ব্যবস্থাটা আসলে আমার যে ম্যানেজমেন্ট আছে একটা কোম্পানি বা বিজনেস ম্যানেজমেন্ট, ও একটা ওয়াইসফুল একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে হেল্প করে, ওটাকে আমরা কী বলি, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আমরা বলি, হ্যাঁ। আর বাজেট কি, বাজেট হইলো এক কথায় আমি যদি বলি যে পরিকল্পনা যেটা আমরা প্রকাশ করি, ওটার যেটা নিউমেরিক্যাল নাম্বার, সংখ্যাত্মক নাম্বার আছে, ওই সংখ্যাত্মক নাম্বারটাকে আমরা কি বলি, বাজেট বলি, হ্যাঁ। তারপর দেখো এটা ইম্পর্টেন্ট না, তারপর তোমরা দেখতে পারো এখানের মধ্যে পরেরটা আমরা দেখি, হ্যাঁ। দেখো ব্যয় তোমার মুনাফার সম্পর্কটা দেখো, মুনাফা অর্জন বা অর্জিত মুনাফার প্রতিটা বছর কীভাবে ঠিক রাখা যায় তার জন্য যে বিশ্লেষণ আমরা করতেছি, ওটাকে আমরা করি ব্যয় পরিবার মুনাফার সম্পর্ক। লাইক এটা সংজ্ঞা, এগুলো আসলে পরীক্ষায় কোনো আসে না, এটা সংজ্ঞা যে জানার জন্য জানা, হ্যাঁ। মেইনলি এখানে অধ্যায় থেকে তোমাকে আসবে যে প্রথম কয়েকটা যেগুলো মার্ক করে একটু এগুলো খেয়াল করো, মার্ক করাগুলো কোয়েশ্চেন আসবে, পরীক্ষায় আসবে, আর ম্যাথটা আসবে, ফর্মুলাটা আসবে, তোমার ফর্মুলাটা শেখা লাগবে, আর ফর্মুলা শিখলে তুমি ম্যাথগুলো পারবা, ওকে। তারপর দেখো স্থায়ী ব্যয়টা কি, আমরা জানি আগে থেকে, যেটা হলো যেই ব্যয়টা মানে কি কখনো পরিবর্তন হবে না, মানে যেই ব্যয়টা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, হ্যাঁ। আমি যদি একটু প্রিসাইসলি যদি বলি তোমাদের হলো কি উৎপাদনে সাপোজ ধরো এটা যে আমাদের ধরো ফ্ল্যাট, ধরো তুমি এটা বিজনেস আমি করি, এটা ফ্ল্যাট, রাইট? তুমি এটা ফ্ল্যাট নিলাম আমি, তো আমার ফ্ল্যাটে আমি কত টাকা, আমি কত ইউনিট উৎপাদন করবো না করবো পরের বিষয়, লাইক আমি টি শার্ট বিজনেস করি সাপোজ ধরো, তো আমি কত টি শার্ট বানাবো না ডাজন্ট ম্যাটার, বাট যেই কস্ট আমার পেয়ে ফেলতে হবে এটা হলো ফ্ল্যাটের যেটা রেন্টটা,
রাইট? এটা আমার র্যান্ড, আমরা দিয়ে ফেলতে হবে। এই র্যান্ডটা হলে স্থায়ী ব্যয়। আমি উৎপাদন করি না করি, র্যান্ড দিয়ে ফেলতে হবে। যেটা সব দিয়ে ফেলতে হবে স্থায়ী ব্যয়, স্থির ব্যয়, তাই না? ওকে, সো এটা পরিবর্তনশীল ব্যয় কি, যেটা হলো উৎপাদনে একক কমা বাড়া নিয়ে এটা চেঞ্জ হয়। ওকে, তারপর প্রান্তিক ব্যয়, সমচাপ বিন্দু মানে কন্ট্রিবিউশন। মানে তোমাদের যেটা বললাম যে যেই পয়েন্টে এসে আমি বুঝতে পারি যে না আমার লাভও হবে না, আমি এই পয়েন্টে সেল করলেও এই পয়েন্ট থাকলে আমার লাভও হবে না, আমার ক্ষতি হবে না, হ্যাঁ, যেই পয়েন্টে আমরা বুঝতে পারি আমি লাভও না ক্ষতিও না, ওই পয়েন্টটাকে আমরা কি বলি, সমচ্ছেদ বিন্দু বলি, কন্ট্রিবিউশন মার্জিন বলি। ওকে, সমচ্ছেদ বিন্দু মানে হলো সমচ্ছেদ বিন্দু মানে হলো তোমার ব্রেক ইভেন পয়েন্ট। সমচ্ছেদ বিন্দু মানে কি, ব্রেক ইভেন পয়েন্ট, মাথায় রেখো, খুবই ইম্পর্টেন্ট। এগুলো মেইনলি ফাইন্যান্সে খুব বেশি আসে। ফাইন্যান্সের মধ্যে এই চ্যাপ্টারই আছে এটা নিয়ে। এখান দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন এখানে তোমার আসে থাকে। তো আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমি মেইনলি ফাইন্যান্সে ওই চ্যাপ্টারটা অনেক ভালো মতো পড়ছিলাম, লিটারালি অনেক ভালোভাবে পড়ছিলাম, যার কারণে আমার অ্যাকাউন্টিংয়ে এগুলো আমার জন্য ইজি হয়ে পড়ছিল। কারণ ফাইন্যান্সে ওই চ্যাপ্টারটা যারা পড়ে ঠিক মতো, ওটা ফাইন্যান্সটাও হয়, অ্যাকাউন্টিংটা হয়। কারণ তোমাদের অনেকেই ফাইন্যান্স নিবে না, মার্কেটিং নেই অনেকেই তোমাদের মধ্যে। সো নরিস তুমি মোটামুটি ক্লাসে বুঝতে পারতেছো যে আসলে চ্যাপ্টারটা কেমনে পড়ে, কি আসবে কি আসবে না, একটা আইডিয়া তো পাচ্ছ তোমরা ডেফিনেটলি, তাই না? আমি ম্যাটার সলভ করে আমরা দেখাইছি। সো আর যদি এই অধ্যায় নিয়ে তোমাদের ক্লাস প্রয়োজন হয়, আমরা আরও ক্লাস অবশ্যই দেবো। হ্যাঁ, তুমি জানাবা যে তোমাদের কী প্রশ্নটা আসে বা তোমরা কী বুঝো নাই, কাইন্ডলি জানাবা। কারণ ডেফিনেটলি অনেক কিছু আছে যেগুলো হলো তোমরা অনেক একটা স্টুডেন্ট একরকম, অনেকে খুব ফাস্ট ক্যাচ করতে পারে, যেখানে বুঝতে পারে, অনেকে একটু টাইম লাগে, বা অনেকের আরও বেশি টাইম লাগে, অনেকের কম টাইম লাগে। একটা স্টুডেন্ট একরকম, এখানে ভালো খারাপ কোনো মিনিং না, ইটস টেক টাইমস। হ্যাঁ, সো তোমরা জাস্ট কোনো কোয়েশ্চেন থাকলে জানাবা যে এটা বুঝি নাই বা এটা বা আমার যদি কোনো কোয়েশ্চেন করা লাগে ফর শিওর জানাবা। হ্যাঁ, এটা তোমাদের জন্য হেল্প হবে আরও। ওকে ওকে, সো এটা হলো বিষয়। আর অনুদান প্রান্ত মানে কি, কন্ট্রিবিউশন মার্জিন। আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, অনুদান প্রান্ত মানে হলো তোমার কি, কন্ট্রিবিউশন মার্জিন। আর সমচ্ছেদ বিন্দু মানে হলো কি, ব্রেক ইভেন পয়েন্ট। কি সমচ্ছেদ বিন্দু মানে হলো ব্রেক ইভেন পয়েন্ট, আর অনুদান প্রান্ত মানে কন্ট্রিবিউশন মার্জিন। মানে একটু যদি তুমি ইংলিশটা মাথায় রাখো, বাংলাটা ভুলে গেলে ইংলিশটা থাকলে ইজি হয়ে যায়। এটাই। সো ব্রেক ইভেন পয়েন্ট মানে কি, যেখানের মধ্যে তোমার আয় ব্যয়, মানে তোমার কোনো যে পয়েন্টে বিক্রি করলে তোমার লাভও হয় না লসও হয় না, ওটাকে ব্রেক ইভেন পয়েন্ট আমরা বলতে পারি। হ্যাঁ, আর কন্ট্রিবিউশন অনুদান প্রান্ত কি, কন্ট্রিবিউশন মার্জিন কি, বিক্রয় মূল্য থেকে যখন তুমি পরিবর্তনশীল ব্যয়গুলো বাদ দিবা, তখন যাই থাকবে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল বাদ যা থাকবে তাকে আমরা কি বলি, কন্ট্রিবিউশন মার্জিন বলি। ওকে, সো তারপরটা কি, তোমার নিরাপত্তা প্রান্ত, খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন নিরাপত্তা প্রান্ত বলতে আসলে বোঝাই কি জানো, যে আমি সিম্পলি যদি বলি বিক্রয়, এই দেখো বিক্রয় এবং সমচ্ছেদ বিন্দু দুইটার পার্থক্যটাই কি, মানে দুইটা মাইনাস করলে বিক্রয় থেকে আমি যদি তোমার সমচ্ছেদ বিন্দুটা মানে ব্রেক ইভেন পয়েন্ট বিয়োগ করি, তাহলে যা পাবো তাকে আমরা কি বলতেছি, নিরাপত্তা প্রান্ত বলতেছি। হ্যাঁ, এটা হলো মেইন পয়েন্ট। ওকে, তারপর হলো বিক্রয় বাজেটটা, আমরা মোটামুটি যে বাজেটটা করা হয় বিক্রয় বাজেট। আর এখানে আর কিছুই নেই মোটামুটি। এটার মাথায় রাখতে পারো অনুদান প্রান্ত অনুপাত, যে মানে বিক্রয়ের সাথে অনুদান প্রান্ত অনুপাতকে বলা হয়, মানে বিক্রয়ের সাথে অনুপাতকে আমরা অনুদান প্রান্ত অনুপাত বলা হয়। এটা বোঝার জন্য বুঝতে পারো। মেইন কথা হলো এটা ইম্পর্টেন্ট। ওকে, আর যেগুলো আগে ছিল ওগুলো ইম্পর্টেন্ট। সো আমরা কী শিখলাম এখান থেকে, আমরা এই ক্লাস থেকে, এটা খুবই ছোটো একটা ক্লাস হয়েছে, কারণটা হলো এই থেকে খুবই কম কোয়েশ্চেন আসে, ফর্মুলাটা ইম্পর্টেন্ট। সো আমরা মোটামুটি যা শিখলাম তাহলে একটা বেসিক কিছু নলেজ নিলাম, কিছু টার্ম নিয়ে আলোচনা করলাম, কিছু সূত্র দেখলাম, কিছু ম্যাথ করলাম। সো ক্লাসটা এই পর্যন্তই। ওকে, সো ক্লাসটা এই পর্যন্ত থাকুক। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। সো আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমাদের মোটামুটি ফিনান্স অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের তোমার চ্যাপ্টার 10 কমপ্লিট হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।